আমার অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে আমি তুলে ধরব। তাহলে আপনি এর মধ্যে থেকে আপনাকে বের করতে হবে যে কোন জিনিসটা আমাকে অনুপ্রাণিত করেছে এখানে চলে আসতে। একটা শব্দে যে সততা, কঠোর পরিশ্রম, অধ্যবসায়, এই একটাই কোনো কাজ হয় না। সমস্ত কিছুর একটা কম্বিনেশন লাগে একটা জায়গায় যেতে হলে। তো সেই কারণে আমি শুরু করছি। আমার জন্ম 1959। আমাদের 5 ভাই 4 বোন, 5 ভাই 4 বোনের আমাদের সংসার। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, 5 ভাই 4 বোন। আমার বাবার আয়ের উৎস ছিল মেইনলি এগ্রিকালচার। আমাদের যে ল্যান্ড প্রপার্টি ছিল সেটার থেকে আমরা কিন্তু যে আয় হতো সেটার থেকে আমরা লেখাপড়া করেছি। আমাদের সময় এরকম শীতাতাপ নিয়ন্ত্রিত কোনো কক্ষ ছিল না। আমরা গ্রামের সাধারণ একটা স্কুলে আমরা টিনের ঘরের মধ্যে পড়াশোনা করেছি, সেখানে কোনো ফ্যান ছিল না। আর স্বাভাবিকভাবেই আমরা ওই সময় বাইসাইকেল বা পায়ে হেঁটেই আমাদের স্কুলে, এরকম গাড়ি ঘোড়ারও ব্যবস্থা ছিল না। 1970-এ আমি 5ম শ্রেণীতে যখন স্কলারশিপ পাই, তখনই আমার ফ্যামিলি আমার উপরে একটা স্পেশাল অ্যাটেনশন দেয় যে আমাকে দিয়ে বোধহয় কিছু হতে পারে। তো তারপরের থেকেই আমার বাবা আমাকে নিয়ে স্বপ্ন দেখতেন এবং অনেক বড় কিছু আমাকে হতে হবে এই ধরনের আমার মাথার মধ্যে একটা সবসময় উনি ঢুকিয়ে দিয়েছেন যে সবসময় আমাকে অনেক কিছু বড় হতে হবে, দেশের মধ্যে একটা কিছু করতে হবে, নিজের পরিবার এবং সমাজের জন্য কিছু করতে হবে। এইটা ছিল তার স্বপ্ন। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়েই দেখুন আমি ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলাম। দীর্ঘদিন আমি ছাত্র রাজনীতি, যারা তৎকালীন বাম রাজনীতি করতেন তাদের সংস্পর্শে ছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে ইন্টারমিডিয়েটে আমি 1976-এ ম্যাট্রিক পাশ করি। ম্যাট্রিক পাশ করে ছাত্র রাজনীতিতে এতখানি সক্রিয় ছিলাম, আমি 2 বছর আমার ব্রেক অফ স্টাডি হয়। যেখানে আমার 78-এ ইন্টারমিডিয়েট পাশ করার কথা, আমি পাশ করি 1980-তে। 2 বছর আমার ব্রেক অফ স্টাডি হয় বিকজ অব দ্য সক্রিয় পলিটিক্স। তো সক্রিয় পলিটিক্সের মধ্যে ওখানে মূল মন্ত্র ছিল, কেন আমি লেখাপড়াকে ইম্পর্টেন্স দেইনি, তখন আমি সোশ্যালিজমে বিশ্বাস করতাম যে তখন রাশিয়া, চীন, ওইসব দেশ সমাজতান্ত্রিক দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেখানে শিক্ষা, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই কটা জিনিসের মানুষের মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার নিশ্চিত করবে রাষ্ট্র। তাই সেই রাষ্ট্র আমাদেরকে বানাতে হবে যেখানে এই সব মানুষের অর্থ কষ্ট থাকবে না, চিকিৎসার অভাব থাকবে না। সেই স্বপ্ন নিয়েই কিন্তু এগোচ্ছিলাম। কিন্তু পরবর্তী পর্যায়ে আমার ভিতর আসলো যে আমাকে আরো উচ্চশিক্ষা নিতে হবে। তো 1980-তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ফিজিক্সে ভর্তি হই। অ্যাপ্লাইড ফিজিক্সে ভর্তি হওয়ার পিছনেও একটা যুক্তি আছে। আমি অনেকগুলো সাবজেক্টেই চান্স পেয়েছিলাম, ফার্মাসিতে চান্স পেয়েছিলাম, বায়োকেমিস্ট্রিতে চান্স পেয়েছিলাম, ইকোনমিক্সে চান্স পেয়েছিলাম। তারপরেও আমি অ্যাপ্লাইড ফিজিক্সে যে আমি পাশ করে আমাকে একটা ভালো চাকরি নিতে হবে, যে সাবজেক্টে পাশ করলে আমি চাকরি পাই, সেটাই আমার একটা বড় স্বপ্ন ছিল। আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন পূবালী ব্যাংকের একজন ম্যানেজার ছিলেন, ইত্তেফাক ব্রাঞ্চের উনি ম্যানেজার। তার কাছে একদিন বেড়াতে গেলাম। উনি তখন একটা আমাকে পরামর্শ দিলেন, বললেন যে দেখেন আমরা যারা চাকরি করি এই চাকরির উপরেই পুরাটা জিনিস নির্ভরশীল, চাকরির বাইরে কোনো কিছু চিন্তা করতে পারি না। মাসের 20 তারিখের পরের থেকেই গণনা করতে থাকি যে কবে 1 তারিখ আসবে আর স্যালারিটা পাবো। 20 তারিখের মধ্যেই মাসের পুরো টাকাটাই শেষ হয়ে যায়, আর ওই 10 দিন টেনশনে থাকি যে 1 তারিখ কবে আসবে। অতএব উনি একটা সাজেশন দিলেন যে বাবা যদি পারেন কিছু এই ছাত্র অবস্থার থেকে কিছু চেষ্টা করেন, কারণ পাশ করে যাওয়ার পরে তখন আর ধৈর্য থাকবে না নতুন কিছু করার, তখন আপনার চাকরিতে ঢুকতে হবে। আর এই চাকরিতে একবার ঢুকলে এরপর যে আপনি এই বন্ধনে আপনি আটকে পড়বেন আর এখান থেকে বেরোতে পারবেন না। তো এই কথাটা আমার মনে রইল, কথাটা আমি ভাবলাম। তখন আমার ভিতর এই চিন্তা হলো যে আমি পাশ করে বেকার থাকবো না, আগেই কিছু আমাকে করতে হবে। তখন আমার রুমমেট ছিল ফার্মাসিস্ট, আমরা দুইজন একটা ফার্মাসিউটিক্যাল চিন্তা করলাম রংপুরে, ওনার বাড়ি ছিল রংপুরে, রংপুর ফার্মাসিউটিক্যাল। তখন ফার্মাসিউটিক্যাল আমাদের দুজনই তেমন কোনো টাকা পয়সা ছিল না।
তো এখন অফিসেও তখনও এটা চালু হয়ে গেছে, তখন শিল্প ব্যাংক ছিল আপনার। এখন যে শিল্প ব্যাংক স্টেডিয়ামের পাশে হাই রাইজ একটা বিল্ডিং, ওখানে এই শিল্প ব্যাংকটা ছিল না, ওটা তো নির্মাণাধীন ছিল। শিল্প ব্যাংকের অফিস ছিল অগ্রণী ব্যাংকের যে হেড অফিস, আপনারা যদি কেউ চিনেন অগ্রণী ব্যাংক, ওই হেড অফিসের 5 তলায় তখন ছিল শিল্প ব্যাংকের অফিস। ওখানে আমাদের প্রজেক্ট জমা, ওখানে আমি যেতাম। তো আমার রুমমেট দেখে চাকরি, আমাদের দুজনের টাকা নেই, উনি একটা লিবিয়াতে চাকরি নিয়ে চলে গেল। তো এইরকম একটা অবস্থার মধ্যে আমি খুব হতাশ হয়ে গেলাম। হতাশ হয়ে আমরা ভাবছিলাম কি করবো, এটা কন্টিনিউ করব কি করব না। আবার নতুন উদ্যোগে শুরু করলাম 84-তে। আবার দেখি তখন শ্রীলঙ্কায় তামিল সমস্যা প্রচণ্ড আকার ধারণ করেছে, তাদের ভিতর প্রচুর হানাহানি হচ্ছে, এই কাস্টমাররা বিকল্প দেশ খুঁজছে। তখন বাংলাদেশে একটা অনেকেই আমাদের কাছে অ্যাপ্রোচ করলো যে আমরা রেডিমেড গার্মেন্টসের প্রচুর সম্ভাবনা। তখন আমরা রেডিমেড গার্মেন্টস নিয়ে চিন্তা করি কেন, আমরা কয়েকজনে মিলে আমরা একটা রেডিমেড গার্মেন্টসের দিকে আমি আগাইলাম। এটা শুরু করতে করতে ব্যাংক লোন নিয়ে, পার্সোনাল লোন, পার্টনারশিপ সবকিছু করে আমরা 85-এর প্রথম দিকে আমি শুরু করলাম। শুরু করার 3 মাসের মধ্যেই আমেরিকা কোটা ইম্পোজ করলো বাংলাদেশের উপরে, যে বাংলাদেশ থেকে তারা কোটা নির্ধারণ করছে, এর পরিমাণে বেশি মাল তারা নেবে না। তো আমি এমনিতে নতুন, অভিজ্ঞতা নাই, আমার ফ্যাক্টরি লে অফ হয়ে গেল। তখন আমি 7 লক্ষ টাকা ব্যাংক লোন নিয়েছিলাম। তো অনেক লোন হয়ে গেল, অনেক ওয়ার্কারদেরকে বেতন মোটামুটি দিয়ে বিদায় করা হয়েছে, কিন্তু বাড়ি ভাড়া তো প্রতি মাসে বাড়ছে। বাড়িওয়ালা তো খুব কঠিন। বাড়িওয়ালা সম্বন্ধে আমি একটা কথা বলি। আমার বাড়িওয়ালা ছিল এত কঠিন, কৃপণ লোক। এই বাড়িওয়ালা রেগুলার আমার ফ্যাক্টরির সামনে এসে বসে থাকে যে আপনার ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আমার কি অসুবিধা, আপনি বাড়ি ভাড়া দেন। তা এখন আমি তখন ইউনিভার্সিটি হলে থাকি, ফজলনগর হলে থাকি আর ফ্যাক্টরি চালাই। মানে খুব নিজের কাছে এত অসহায় মনে হইলো যে এখন আমি কি করি, যে একে তো বাড়ি ভাড়া বাড়ছে, ব্যাংকের থেকে লোন নিয়েছি, ইন্টারেস্ট বাড়ছে, তা আমি কেমনি টাকাগুলো দেব। আর আমার প্রতিনিয়ত পরীক্ষা, আমাদের অ্যাপ্লাইড ফিজিক্সে প্রচুর প্র্যাকটিক্যাল ক্লাস। সকালে আমাদের লাঞ্চের আগ পর্যন্ত সকাল 8টার থেকে ক্লাস শুরু হতো, 8টার থেকে লাঞ্চ পর 1টা পর্যন্ত শুধু সমস্ত থিওরিটিক্যাল ক্লাস, আবার লাঞ্চের পরের থেকে প্র্যাকটিক্যাল শুরু হয়। তো এক্ষেত্রে কি করি, মানে আমি খুবই একটা অসহায়ের মধ্যে পড়ে গেলাম যে আমি জীবনে এখান থেকে যদি বেরোইতে না পারি তাহলে তো সবকিছুই, আমার পরিবার, ব্যাংক ঋণ, আমি কোথায় গিয়ে দাঁড়াবো। তো কিছুই করতে পারলাম না। তখন হতাশার মধ্যে হঠাৎ করে শুনলাম আমাদের ফজল হলের কার্জন হলের উল্টা দিকে শিশু একাডেমি আছে, শিশু একাডেমি। তো ওখানে একটা মিটিং হবে। তো মিটিং কারা, যে গার্মেন্টসের নতুন মালিকরা একটা মিটিং ডেকেছে। তো ওই মিটিংয়ে আমাকে যেতে বলছে, আমি গেলাম। তো মিটিংয়ে তখন আমি ইউনিভার্সিটি হলে থাকি, আমার গাড়ি ঘোড়া নাই, কিছু নাই, ওখান থেকে ফ্যাক্টরি চালাতাম। ওখানে যাওয়ার পরে দেখি সবাই খুব উত্তেজিত বক্তৃতা দিচ্ছে, যে যারা পুরানো মালিক যারা, তারাই আমাদের শোষণ করছে, তারাই চাচ্ছে না আমরা নতুনরা সার্ভাইভ করি, তাই পুরানোদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। তো পুরানোদের বিরুদ্ধে এরা আমাদেরকে চায় না আমরা সার্ভাইভ করি। তো তার মধ্যে ছিলেন এই যে হাজি মকবুল সাহেব, এই আমাদের মোহাম্মদপুরে একসময় এমপি ছিলেন, উনিও খুব চালামি বক্তৃতা দিলেন। এমআর সিদ্দিকী সাহেব আমাদের একসময় অ্যাম্বাসেডার ছিলেন এবং সেকেন্ড কমার্স মিনিস্টার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দ্বিতীয় কমার্স মিনিস্টার, উনি ছিলেন। তারপর প্রফেসর মাজহারুল ইসলাম সাহেব, উনি ভিসি ছিলেন, রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, বাংলা একাডেমির উনি একসময় ডিজি ছিলেন। উনি, এদের সাথে আমার পরিচয় হয়ে গেল। এরা সবাই নতুন এবং সবার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তখন আমিও গিয়া, আমার তো কেউ ডাকে নাই, আমি নিজের থেকে বললাম যে আমি কিছু বলবো। তা আমিও যাই জ্বালাময় বক্তৃতা দিলাম। জ্বালাময় বক্তৃতা দেওয়ার পরে এই সবার সাথে আমাদের একটা সম্পর্ক হয়ে গেল, সব নতুনরা এক হয়ে গেলাম। তো নতুনরা এক হয়ে যাওয়ার পরে আমরা আন্দোলন করলাম যে না, পুরানোরা কিন্তু অল্প কিছু ছিল, তার মধ্যে ছিলেন নুরুল কাদের খান, উনি ইন্তেকাল, একসময় সচিব ছিলেন, উনি মারা গেছেন। তারপরে ছিলেন আজিম সাহেব, আজিম মান্নানের আজিম, উনি সন্দ্বীপের এমপি ছিলেন। উনি মেজর মান্নান চিটাগাংয়ের মেয়ে ছিল, ঢাকাতে ছিলেন সুবিদ আলী টিপু, একসময় গার্মেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। এরা কিন্তু এক, আর আমরা পুরানোরা এক। তো যাই হোক, একটা স্টেজে উনি ইলেকশন দিতে বাধ্য হলেন। আমরা একটা প্যানেল করলাম, মেজর জেনারেল খলিল উনি ছিলেন, উনি একসময় বিডিআর ডিজি ছিলেন, উনাকে সামনে নিয়ে আমরা একটা প্যানেল দিলাম। সেই প্যানেলে আমরা ইলেকশনে জিতলাম। ইলেকশনে জেতার পরে আমাদেরকে হলো কি, তখন গোলাম মোস্তফা সাহেব, উনি ছিলেন কমার্স সেক্রেটারি, যারা সিনিয়র অনেকেই ছিলেন গোলাম মোস্তফা সাহেবকে, উনি আওয়ামী লীগের এমপি ছিলেন। উনি, মেজর জেনারেল খলিল,
আমাকে ইউএনডিপিতে টাকা দিল যে বাংলাদেশে গার্মেন্টস ম্যানুফ্যাকচারারদের মার্কেট রিসোর্স করার জন্য আমাদেরকে রাশিয়া, তখন 2 জার্মান আলাদা, ইস্ট বার্লিন, ওয়েস্ট বার্লিন, হাঙ্গেরি, এই 4টে দেশের জন্য আমাকে সিলেক্ট করলো যে আমরা মার্কেট রিসোর্স করতে যাব, এবং পুরো টাকাটা ইউএনডিপি দিল। তখন আমি অনার্স ফাইনাল ইয়ারে। এখন একদিক দিয়ে প্রথম বিদেশে যাওয়ার সুযোগ, আর একদিক দিয়ে আমার অনার্স পরীক্ষা। তা এখন আমি কোনটা যাব? আমি কোনোটারই তো লোভ সামলাইতে পারি না, ওইটারও যাইতে হবে আবার অনার্সে। এখন আমি হিসাব করে দেখলাম আমাদের তো সেমিস্টার সিস্টেম, আমরা জানি মার্ক, আমরা জানি কে কি মার্ক পেয়েছি, সব জানিয়ে দেওয়া হয়। আমি দেখলাম যে কোনো মতে আমার যে 3টে পরীক্ষা, তার মধ্যে আমি যদি এই 2টো দেশে যাই তাহলে আমার অনার্স আমি পাই, আমার একটা পরীক্ষা চলে যায়, তাতে আমার 75 মার্ক চলে যায়। 75 মার্ক চলে যায়, আমি কোনো মতে আমার ফার্স্ট ক্লাস হচ্ছে না। আমি যদি রাশিয়া এই 4টে দেশে নাও যাই, আমার ফার্স্ট ক্লাস হয় না, আমি সেকেন্ড ক্লাস পাই। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি 2টো দেশে যাব। আমি রাশিয়া এবং ইস্ট বার্লিন গেলাম, ওয়েস্ট বার্লিন গেলাম। তখন ইস্ট বার্লিনের আমাদের অ্যাম্বাসেডার ছিলেন উসমানী সাহেব, আপনারা মিস্টার উসমানী, উনি এখন এই যে আঞ্জুমান মহিদুল ইসলাম আছে ওইটার উনি দেখাশোনা করেন, অ্যাম্বাসেডার ছিলেন তো জার্মান। যাই হোক, ওখান থেকে ঘুরে আসার পরে কিন্তু আমার আর 2টো দেশে গেলাম। 2টো দেশে গিয়ে আমার 2টো পরীক্ষা আমার মিস হলো। তাতে হলো কি, আমি আর বাকি 2টো দেশে গেলাম না, ওয়েস্ট বার্লিন, হাঙ্গেরি গেলাম না, আমি ইস্ট বার্লিনতে চলে আসলাম। এসে আমি 150 মার্ক আমার, তারপরও আমার সেকেন্ড ক্লাস ফার্স্ট হলাম। অনার্স পরীক্ষার পরে এর মধ্যে আন্দোলন চলছে, এরশাদ একবার হল থেকে আমাদের ভ্যাকেট করে, আবার হলে যায়, এরকম আমাদের 3 বছরের কোর্স আমাদের 8 বছর লেগেছে। আমরা 80-তে ভর্তি হয়েছি, 86-এ আমাদের অনার্স কমপ্লিট হয়েছে। তো তারপরে মাস্টার্সে আমি আর পড়ার সুযোগ আমার হয় নাই, আমি আর মাস্টার্স করিনি এই ব্যবসা। তারপরে ওখান থেকে আসার পরে আমি একটু ফোকাস পয়েন্টে চলে গেলাম। যারা বিদেশি কাস্টমার ছিল তারা আমাকে ডাকলো, এবং লোকাল যারা পুরানো মালিক ছিল তারাও আমাকে গিয়ে হেল্প করা শুরু করলো। তখন আবার নতুন করে আমি শুরু করলাম। তখন আমরা নতুন জায়গায় শুরু করলাম, এটা হলো আপনার কাউরান বাজারে। মিস্টার হুমায়ুন করে একটা ভদ্রলোক ছিলেন, উনি প্যারিস গার্মেন্ট ছিল, অনেক পুরানো যারা সিনিয়র তারা চিনবেন প্যারিস গার্মেন্টস। হুমায়ুন সাহেব উনি নিজে একসময় দর্জি ছিলেন, ওখান থেকে গার্মেন্টস করেন। উনি আমাকে খুব পছন্দ করতেন। উনি আমাকে বলল যে আজাদ, আমার এখানে আমার ফ্যাক্টরি তো চলে না, অর্ধেক জায়গা খালি আছে, তুমি এখানে এসে মেশিন। তা আমি আবার নতুন করে ওখানে কিছু মেশিন নিয়ে, নতুন আগের পার্টনারশিপও ভেঙে গেল, আগের সমস্ত কিছু কমপ্লিট করে আবার নতুন করে আমি শুরু করলাম। শুরু করে আমার 21টা মেশিন চিটাগাং থেকে কিনলাম, আর আইডিএলসি থেকে আমি লোন নিলাম, বিভিন্নভাবে আমি আবার শুরু করলাম। তো এখন আমি তো, আমার চেয়ার টেবিল নাই, আমার এসি নাই, সামান্য একটা রুম উনি ছেড়ে দিয়েছে, এর মধ্যে শুরু করলাম। কঠিন লাইফ। এখন বেতন দিব কেমনে? এখন আমি অর্ডার পাবো কোথায়? ব্যাংকের এলসি করতে পারি না। দেখুন, এখানে একটা, আপনারা যারা স্টুডেন্ট তাদেরকে আমি বলবো যে একটু কেয়ারফুলি জিনিসটা শুনবেন। আমার এলসি নাই, কোনো কিছু, একজন ডেকে দিল যে এখানে চালাও, আমি মেশিনগুলো বসালাম। এখন আমার এলসি করতে ব্যাংকের মর্গেজ দিতে হয়, মর্গেজের পাবো কোথায়? এখন আমার ওয়ার্কিং ক্যাপিটাল দরকার, টাকা পাবো কোথায়? আমার এক বন্ধু এখন 21টা মেশিনে তো কোনো কাজ দেয় না, তারও মেশিন আনতে হবে। তখন আমার এক বন্ধু, এই আনিসুর রহমান সিনহা, ওপেক্স গার্মেন্টস, তো ওনার কাছে গেলাম। তো উনি একটা পার্সোনাল গ্যারান্টি দিল যে আমি যে আইডিএলসি তখন লোন দেয়, আইডিএলসি থেকে আমি নিয়ে আসলাম, আরো কিছু মেশিন আনলাম। উনি এটা গ্রান্টার, আজাদ সাহেব যদি না দেয় আমি দেব। ওনার কাছ থেকে আমি এটা হেল্প পেলাম। এখন এলসি করবো কেমনি? আমার তো মর্গেজ নাই, ঢাকা সিটিতে কোনো প্রপার্টি নাই, আমার তো মর্গেজ দেওয়ার মতন কিছু নাই। তখন মেজর আখতারুজ্জামান, উনি একসময় টেক্সটাইলের ডাইরেক্টর ছিলেন, উনি রিটায়ার্ড মেজর, উনি অনেক দিন, যারা সিনিয়র অনেক চিনতে পারবেন, উনি টেক্সটাইল ডাইরেক্টর। উনি আমাদের ফরিদপুরের, আমাদের বাড়ি ফরিদপুর, ওনার বাড়িও ফরিদপুর। উনি ওই জাস্ট মুখের চেনা। তো আমি যেহেতু গার্মেন্টস অ্যাসোসিয়েশনে আছি, উনি আমাকে চেনেন। উনি আমাকে বললেন কি, একটা লোক ঠিক করলেন যে তার একটা জমি আছে শ্যামলী সিনেমলের উল্টা দিকে, সে বাবার একই ছেলে, কিন্তু কিছু করে না, ওই ঘুরে ঘাড়ে ববগরের মতন। তো সে বলল কি, মেজর আখতার তাকে বলল যে আপনাকে আজাদ 3,000 টাকা করে মাসে দিবে, আপনি জমিটা তার মর্গেজ দেন।
যদি আজাদ সাহেব এই জমিটা কোনো কারণে ফেরত না দেয়, আমি দায়িত্ব নিলাম, আমি আপনাকে জমি দিয়ে দেব, আমি 3,000 টাকা করে দিই। আর আমার তখন চেয়ার টেবিল নাই, গুলশান 1 নম্বর মার্কেটে গিয়ে আমি কিছু পুরানো চেয়ার টেবিল কিনে নিয়ে আসলাম বসার জন্য। এখন বিদেশিরা আসবে, এসি তো নাই। তখন পাসপোর্ট অফিস ছিল ইস্কাটনে, যারা সিনিয়র তারা জানবেন, ইস্কাটনের সামনে একটা পাসপোর্ট অফিস ছিল, এখন এই জায়গায় আগারগাঁয় না। ওখানে একজন ওই পুরানো এসি মেরামত করতেন, তার কাছ থেকে আমি একটা এসি ভাড়া করলাম মাসে 2,000 টাকা। 2,000 টাকা এসি, 3,000 টাকা ওখানে। তা এখন একবার হলো কি, ওই ভদ্রলোকের নাম ছিল হিরু সাহেব, ওই যার জমিটা আমি শ্যামলীর থেকে মর্গেজ নিলাম 3,000 টাকা করে, উনি গিয়ে বসে থাকতো যে ভাই টাকাটা দিতে হবে আমার। তো আমি তো এখন কি করবো, বেতন দিব না অর্ডার জোগাড় করব না ওয়ার্কারদের বেতন দিব, এখন উনি আবার বসে থাকে। তা আমি খুব সুন্দর সুন্দর বলতেছি, ভাই আপনার মতো লোক হয় না, আপনি খুবই দয়ালু মানুষ, আপনি না হইলে তো আজাদ সাহেব আপনার সমস্ত কথা আমি শুনলাম, দেখেন এই ভালোবাসার কথা আমার বলেন না, এইটা আমার আছে, আমার নাই টাকা, আপনি আবার টাকা দেন। তো এখন কি করব, মানে এইরকম দিন গেছে। উনি বলতেন যে ভাই এইসব কথা টাকা দেন। তো যাই হোক, এইরকম করে করে আমি যা পেতাম, আমি থাকতাম। তখন হল ছেড়ে দিয়েছি, হল ছেড়ে দেওয়ার পরে আমি একটা বাসা নিলাম জিকাতলায়। তো জিকাতলায় বাসা নিতাম, ওখানে তো 3,500 টাকাটা বাড়ি ভাড়া দিতাম। তো আমার ছোট ভাই ওকে নিয়ে আসলাম ও ফরিদপুরতে, ও আমার সাথে জয়েন করলো। তো আমি ফ্যাক্টরিতে রিক্সায় যেতাম। তো আমার ছোট ভাইকে বললাম তুই টেম্পোতে যাবি, জিগাতলার থেকে ওই কারণ বাজারে টেম্পোতে যাবি। তো ও করছে কি, ওই একদিন 8 টাকা দিয়া এসে গেছে, ও রিক্সাতে গেছে। দেন আই শাউটেড হিম লাইক এনিথিং, ওয়াই ইউ হ্যাভ স্পেন্ড 8 টাকা, আই ক্যানট অ্যাফোর্ড 8 টাকা। তুমি 2 টাকা দিয়ে রিক্সা ওই টেম্পোতে ওই আসতে হয় সবার সাথে বসে, 2 টাকা দিয়ে টেম্পোতে যাওয়া যেত। তো যাই হোক, এইরকম দিন গেছে। আমার সেই ভাই এখন তো ওর গাড়ি কতগুলো তো আমি নিজেও জানি না, জাগুয়ার টাগুয়ার কি আছে, বাট হি ইজ অলসো ডুইং ভেরি গুড। আমার মনে হয় প্রায় সেও $150 মিলিয়ন তার টার্ন ওভার, ও নিজের মতন ব্যবসা করে। আমি যে কথাটা বলতে চাইলাম যে দেখুন, এই যে আমি ওখান থেকে আজ পর্যন্ত এখানে এসেছি, এসার পিছনে কি ছিল বলবেন, সততা বলেন, কমিটমেন্ট বলেন, কোনো কমিটমেন্টই তো আমি রাখতে পারিনি। টাকা যারা দিতে পারিনি, টাইমলি দিতে পারিনি। কিন্তু আমি কি করতাম, ওই যে আমার বন্ধু ছিল সিনা সাহেব, তো ওনার কাছে যেতাম, ভাই আমি তো বেতন দিতে পারছি না, আমার কিছু টাকা ধার দেবেন। তো উনিও যদি আমার দরকার 50,000 টাকা, উনি 25,000 টাকার বেশি আমাকে দিতেন না। কেন দিতেন না, উনি পরে জানছি যে উনি মনে করতেন যদি না পাই 25,000 মধ্যে দিয়ে যাক, তা বেশি যাতে না দেয়। আর এই উনি আবার সব সময়, আমি আবার করতাম একটা জিনিস, যদি টাকাটা আমি টাইমলি না দিতে পারতাম, আমি আগে গিয়ে বলে আসতাম যে ভাই এই মাসের টাকাটা কিন্তু আমি টাইমলি দিতে পারবো না, আমাকে টাইম দিতে হবে। দ্যাট হেল্পস মি। সবাই ফিল করতো যে না, তার ভিতরে আন্তরিকতা আছে, সে প্রবলেমটা আগে বলে গেছে। আমি যদি লুকায় থাকতাম যে ভাই আমি তো টাকা, ওই লোক তো সেকেন্ড টাইম আর আমাকে দিত না, যখন মেশিন দরকার হয়তো সমস্ত কিছুই কিন্তু আমি বিভিন্ন লোকের হেল্প নিয়ে এখানে এসেছি। দেখেন আজকে হামিম গ্রুপ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট। গত বছর আমি ব্যক্তিগতভাবে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হয়েছি ঢাকা সিটিতে। এই বছর আমি হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হয়েছি বাংলাদেশে, কারণ গত বছর আমি 6.5 কোটি টাকা আমি ব্যক্তিগত ট্যাক্স দিয়েছি সরকারকে, এবছরও তাই দিয়েছি। সরকার আমাকে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার করেছে। ওয়ান অফ দ্য লার্জেস্ট এক্সপোর্টার। নেক্সট 5 ইয়ার্সে আমাদের টার্গেট হচ্ছে 5 to 6 ইয়ার্সে $1 বিলিয়ন আমরা উন্নীত হব বাংলাদেশে। এখন আমাদের যেখানে শুধুমাত্র একটা ডেনিম মিল আপনারা দেখেছেন, আমরা 4 মিলিয়ন ইয়ার্ডস করছি। এটা ফেব্রুয়ারি মার্চের থেকে এটা 5 মিলিয়ন ইয়ার্ডসে চলে যাবে। এবং আমরা নতুন ওভেন টেক্সটাইল করছি, যেটা বাংলাদেশে কয়েকজনের আছে। আমরা এখনও 70% ওভেন ফ্যাব্রিক, যেটা আমরা প্যান্ট শার্ট বানাই, আমরা চায়না এবং ইন্ডিয়ার থেকে এবং পাকিস্তান থেকে নিয়ে আসি। আমাদের বিশ্বাস 6-7 বছরের মধ্যেই আমরা বাংলাদেশে এখানেও আমরা স্বয়ংসম্পূর্ণ হব। নিট গার্মেন্টসে আমরা 80% আমরা নিজস্ব কাপড় আমরা ব্যবহার করছি। স্পিনিংয়ে এখন আমরা সুতা আমদানি করি, 10 বছর পরে আমাদের আর সুতা আমদানি করতে হবে না। বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে আমরা একটা
স্বয়ংসম্পূর্ণ জায়গায় যাচ্ছে না, বিপ্লব ঘটিয়ে দিচ্ছি। একমাত্র আমাদের শর্টকামিং হচ্ছে আমাদের কোনো তুলা নাই। তবুও আমরা তুলা পাকিস্তান, ইন্ডিয়া, ব্রাজিল, আমেরিকা বিভিন্ন দেশের থেকে আমরা তুলা আমদানি করছি। আমাদের দেশটা খুবই এগিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস, আপনারা জানেন, মাথাপিছু আয় আমাদের প্রায় $1400 ছাড়িয়ে যাচ্ছে। আমাদের জিডিপি 7%, 7.2% হচ্ছে। এটা আমরা 8 থেকে 9% নিয়ে যেতে চাচ্ছি। আমাদের শিক্ষার হার অনেক বেড়েছে, কিন্তু সবচেয়ে দুঃখজনক হল সত্য, শিক্ষার মান খুবই খারাপ। আমি একটা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব ছিলাম। আমি গত বছরও আপনাদেরকে বলেছি, এবছরও বলছি, আমাদের কয়েকদিন আগে আমরা 120 জন ছেলে মেয়ে নেব, তার মধ্যে 50,000 ছেলে মেয়ে দরখাস্ত করেছে। সব এর মধ্যে অনেকই ভালো, তবে আমরা যারা প্রাইভেট এখানে আমরা রিক্রুট করি আমার নিজের কোম্পানির জন্য, আপনাদের ড্যাফোডিলের বেশ কিছু ছেলে মেয়ে শুনলাম আমাদের এখানে চাকরি করে। আপনারা, আমাদের প্রচুর চাকরির সুযোগ আছে, কিন্তু কোয়ালিটি এডুকেশন নাই। চ্যানেল 24-এর জন্য কিছুদিন আগে আমি একটা ওখানে রিটেন নেয়, আমি কিছু রিটেনের দেখলাম খাতাপত্র। আমার মনে হয় কোয়ালিটিটা আরও ভালো হওয়া দরকার। এখানে যারা যদি রিটেন আমরা নেই, যে কোনো একটা সাবজেক্টের পরে নেই, যারা এখানে শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে এই জায়গাটা যদি আমরা ইমফেসিস দেই যে তাদের যে কোনো বিষয়ের ওপর তাদের লিখতে দিতে হবে, লিখবে তাদের ইংলিশের। আমার মনে হয় এখানে তো ভালো করবে, কারণ যারা সবাই ইংলিশ মিডিয়াম, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি যারা বাংলা মিডিয়াম, তাদের অবস্থা খুবই শোচনীয়। ম্যাথমেটিক্স বলেন, যে কোনো সাবজেক্টের বলেন, সার্টিফিকেট দেওয়া হচ্ছে ইউনিভার্সিটিতেগুলো, কিন্তু শিক্ষার মান বাড়ছে না। পরীক্ষা দিচ্ছি, এতগুলো ইউনিভার্সিটিকে তারা মঞ্জুরি কমিশন তাদের থেকে বয়কট করেছে, বন্ধ করে দিয়েছে। কিন্তু আমার মনে হয় যে হারে ইউনিভার্সিটি হচ্ছে, কিন্তু কোয়ালিটি এডুকেশন হচ্ছে না। কিন্তু আই এম প্রাউড অফ ইউ যে এখানে যারা সবুর ভাই আছেন, তার নেতৃত্বে ট্রাস্টি বোর্ড এবং শিক্ষক মণ্ডলী ড্যাফোডিলকে একটা এমন যেন সম্মানজনক জায়গায় নিয়ে গেছে বা নিয়ে যাচ্ছে, তার পিছনে তাদের যে একাগ্রতা, এইটাই কিন্তু আমি মনে করি আজকে হামিম গ্রুপের এই জায়গায় এসছে এমনি আসেনি, একার পক্ষে কোনো কাজে, যে টিম ওয়ার্ক। সবুর ভাই আজকে যে টিম ওয়ার্কের মাধ্যমে ড্যাফোডিলকে বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে যেন 1 নম্বরে নিয়ে যাওয়ার জন্য উনি কাজ করছেন, এটা একটা টিম ওয়ার্ক। এবং টিমের যিনি লিডার থাকেন তাকে সবচেয়ে বেশি রেসপন্সিবল হতে হয়। এখন বলেন যে হামিম গ্রুপ অন্য একটু আপনার সাথে আপনার আগে শুরু করেছিল, তারা আসতে পারলো, তারা তো এখানে আপনার জায়গায় আসতে পারলো না, আপনি আসতে পারলেন কেমনি? এখানে তার মূল কারণ হচ্ছে লিডারশিপ। আমার ফ্যাক্টরিতে যখন শ্রমিক আন্দোলন হয়, সবার আগে আমি যাই, কারণ যদি শুনি যে কালকে শ্রমিকরা কাজ করবে না, কালকে তারা ভাঙচুর করবে, তারা করবে, আমি 8টায় ফ্যাক্টরি শুরু হয়, আমি 7টায় গিয়ে দাঁড়ায় যাই। আমি দাঁড়াইলে আমার সিকিউরিটি দাঁড়ায়, আমার সমস্ত ডাইরেক্টর সাহেবরা আগে চলে যায়, আর আমি না গেলে সবাই 8টায় 9টায় পৌঁছায়, যে মায়ের খাবো নাকি গিয়া। তো আর আমি সবার আগে আমি যাব, যে কোনো ক্রাইসিসে আমি সবার আগে, দ্যাট ইজ আই মেইনটেইন। তো যে কোনো জায়গায় আপনাকে মনে করবেন এই লিডারশিপ, আমি বলবো যে সাকসেসের মূল পিছনে কি লিডারশিপকে তাকে সবকে, মানে আমি এখানে একটা উদাহরণ দেব। আমরা যারা, এটা যদিও ধর্মীয় ব্যাপার হয়েছে, এখানে বিভিন্ন ধর্মের ছাত্রছাত্রী আছেন, আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য এটা বলছি, শুধুমাত্র এটা না, যে আমাদের মহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার লাইফটা যদি দেখেন, উনি করতেন কি, কাজ ডিস্ট্রিবিউট করতেন। উনি যখন সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় যেতেন, উনি কি কাজ ডিস্ট্রিবিউট করে দিতেন, তুমি এটা করো, তুমি এটা করো। আর সবচেয়ে কঠিন কাজটা কিন্তু উনি নিজে নিতেন। এই জায়গায় কিন্তু আজকে যারা তোমরা এন্টারপ্রেনার হতে চাও, যারা চাকরি করতে চাও, আমি ওই একটু আগে আমার ছেলের কথা বলছিল, এখানে আমি বলব লিডারশিপ, স্যাক্রিফাইস কি সবাইকে, মানে আমি সবসময় চেষ্টা করি কি যে ভাই আমার ওয়ার্কাররা মাইগ্রেশন করবে কেন? মাইগ্রেশন করবে যে উই আর নট পেইং প্রপার স্যালারি টু হিম অর হার, সে অন্য জায়গায় বেটার স্যালারি পেয়েছে, এই জন্য সে চলে যাচ্ছে। তার মানে আই এম ডিপ্রাইভিং দেম। যদি আমি তার ডিপ্রাইভ না করি, তাহলে অন্য জায়গায় যাবে কেন? আমার ইনস্ট্রাকশন হচ্ছে মাই স্টাফ পে 200 টাকা মোর কম্পেয়ার টু এনি আদার ফ্যাক্ট, দেন সে খুশি থাকবে, তার জন্য জব স্যাটিসফ্যাকশন থাকে, কাজটা সুচারুভাবে করবে এবং আপনার প্রোডাক্টিভিটি হাই হবে। আর আপনি যদি সে 5,000 টাকা বেতন, আপনি যদি 4,500 টাকা দেন বা 4,800 দেন, সে কিন্তু হ্যাপি হবে না।
সে জব স্যাটিসফ্যাকশন পাবে, সে ওই মাসের শেষে গেলে অন্য জায়গায় চাকরি কোথায় পাওয়া যায় এটা খুঁজবে, তার মাথার মধ্যে কাজ করবে বেটার কোথায় যাওয়া যায়। সবসময় স্টাফদেরকে, যার কলিগদেরকে খুশি রাখতে হবে। পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন, পার্টনারশিপ আপনাকে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করতে হবে। সবাই কিন্তু সবসময় ফ্যামিলি প্রবলেম, 4 জন মিলে, বন্ধু মিলে একটা কাজ শুরু করলেন, দেখবেন যে একজন আজকে তার পারিবারিক সমস্যা আসে নাই, আপনাকে কিন্তু বলতো যে বন্ধু তুমি চিন্তা করো না, আমি তোমার কাজটা করে ফেলবো। তো এই সবসময় যাকে লিডার হইতে হবে, তাকে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস, তাহলে কিন্তু লিডারশিপ বলেন, ফ্যামিলি লাইফ বলেন, সবকিছু মিলে টিকসই হয়। তো যাই হোক, আমি এর মধ্যে আরেকটা বলে আমি শেষ করব। আপনারা শুনেছেন আমি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ছিলাম দীর্ঘদিন, আমি ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলাম 2.5 ইয়ার্স, এখন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনারি অ্যাসোসিয়েশনের আমি সভাপতি। ঢাকা ইউনিভার্সিটি আপনারা জানেন 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কত লক্ষ লক্ষ ছেলেমেয়েরা এখান থেকে পাশ করে বের হয়েছে। এখানে যাওয়ার পর আমার নতুন অভিজ্ঞতা হয়েছে, এটা নিয়ে আমি এখন কাজ করছি। আমাদের এখানে প্রতি বছর প্রায় 4000 ছেলে মেয়ে ভর্তি হয়। এর মধ্যে ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই কিন্তু বাইরের থেকে আসে, গ্রামের সাধারণ কৃষকের ছেলে, শ্রমিকের ছেলেমেয়েরা এরা আসে। এরকম ইংলিশ পড়োয়া এডুকেশন ছেলেমেয়েরা খুব কম আসে। এবং তারা একটা মেয়ে, আমি বিজনেস ফ্যাকাল্টিতে গেলাম ওখানে বৃত্তি দেওয়ার জন্য, তো আমাকে বিজনেস ফ্যাকাল্টির ডিন, এখন যে বিজনেস ফ্যাকাল্টির ডিন, ভদ্রলোকের নাম আমি ভুলে গেছি, উনি আমাকে রিকোয়েস্ট করলেন, শিবলি সাহেব, রাইট, বিজনেস ফ্যাকাল্টি শিবলি সাহেব আমাকে ফোন করলেন যে ভাই আপনি আমাদের ডিপার্টমেন্টে কিছু বৃত্তি দেন। তো আমি বোধহয় বললাম, আমি একটা ফিগার বলে দিলাম, 15 কি 20 লক্ষ টাকা, আমার ঠিক ফিগারটা মনে নাই, যে আপনি যতগুলো দিতে চান দেন, সিলেকশন আপনাকে আমি টাকাটা দিয়ে দেব। তো উনি আমাকে হঠাৎ করে ফোন করলেন যে ভাই লিস্ট পাঠিয়ে দিয়েছি, চেকটা, ওই লাস্টের নাম্বারটা এটা বাদ দিয়ে আমি আর একটা নতুন মেয়ের নাম দিচ্ছি, সেই মেয়েটার নামটা ঢুকতে পারি। আমি কেন, কি হয়েছে? তো উনি বললেন যে মেয়েটা বাবা মারা গেছে, তার মা সেকেন্ড ম্যারেজ করেছে এবং সে ওই স্টেপ ফাদারের কাছে থাকে, এবং সেই স্টেপ ফাদার মেয়েটাকে বিভিন্নভাবে হ্যারাস করছে। তো মেয়েটা আর তার বাবার ওই স্টেপ ফাদারের কাছে থাকতে পারছে না, শি ফিলস ইনসিকিউর। আমি সেই মেয়েটা আমার কাছে এসে কান্নাকাটি করে পড়েছে, এই মেয়েটাকে আমি বৃত্তি দিতে চাই, তো একটা কম। আমি যে এই মেয়েটাকে তো সবার আগে দিব, তো ওকে আমি কম দেব কেন, আর আমি আরো একটা বাড়াই দেব। তো এইরকম হলে একটা মেয়ের ঘটনা বললাম। তো ওই বৃত্তি অনুষ্ঠানে আমাদের বর্তমান ভাইস চ্যান্সেলর আরিফিন সিদ্দিকী সাহেব ছিলেন, আমি ছিলাম, আরও ছিলেন। তো ওখানে 3 জন টিচার ছিল যারা মেয়েদের ইন্টারভিউ করেছে, শুধু মেয়েদের ইন্টারভিউ, ওখানে সমস্ত বৃত্তিটি শুধু মেয়েদেরকে দেওয়া হয়েছে। তো উনি যিনি টিচার, ওনার ম্যাডামের নামটা আমার মনে নেই, তো উনি হাউমা করে কেঁদে ফেললো। উনি বললেন যে মেয়েদের যে এত সমস্যা, আমি যদি এদের ইন্টারভিউ না করতাম আমি বুঝতে পারতাম না। সেই কারণে উনি বলতেও পারলেন না। একটা মেয়ে যারা স্কলারশিপ পেল তার মধ্যে সে এসে বলল আমি কিছু বলতে চাই। মেয়েটা বলল যে আমার বাবা একজন দিনমজুর। সে মেয়েটার অল থ্রো ফার্স্ট ক্লাস, মানে ফার্স্ট ডিভিশন, এ লেভেল, গোল্ডেন পেয়েছে। যে আমার বাবা এই স্বপ্ন দেখতো আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবে, কিন্তু আমার বাবার তো কোনো সামর্থ্য নাই। সে ঢাকা বিশ্ববিদ্যালয়, দেখেন আমি ভর্তি হয়েছি, আমি জানতাম না যে আমাকে ডিপার্টমেন্ট আমাকে বৃত্তি দেবে। আজকে আমি প্রাউড যে আপনারা এগিয়ে আসছেন আমাকে পড়ানোর জন্য, আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। আমি মেয়েটা তার অনুভূতি দিল। এইটা নিয়ে তখন আমি অ্যালামনাইর দায়িত্ব নেওয়ার পর আমি চিন্তা করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেহেতু আমরা একজন সামর্থ্যবান লোক, তো ঢাকা অ্যালামনাইর দায়িত্ব নিয়েছি, তাই অ্যালামনাইর একজন সভাপতি হিসেবে আমার রেসপন্সিবিলিটি হচ্ছে টাকার অভাবে যেন কোনো ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয় থেকে তার লেখাপড়া বন্ধ না হয়ে যায়। আমি সার্কুলার দিয়েছি, বিভিন্ন ডিপার্টমেন্ট হল থেকে আসছে, অ্যাপ্লিকেশন আসছে, 1000 ছেলে মেয়ের দরখাস্ত আমি পেয়েছি। এই আজকে প্রথম ভাইভা শুরু হচ্ছে, আমি ওখানে একটু যাব। তার আগে আমি এতটুকুই বলতে চাচ্ছি যে আজকে 1000 ছেলে মেয়ের মধ্যে আমরা সবাইকে হয়তো দরকার হবে না 700-800 দেব, আরও প্রথম ফার্স্ট ইয়ারের থেকে আমরা 400-500 ছেলে মেয়েকে দেব। ফার্স্ট ইয়ার যারা ভর্তি হয় প্রতি বছর 3000 ছেলে, তার মধ্যে 500 দিব। আর যাকে আমরা একবার বৃত্তি শুরু করব 3000 টাকা করে, আমরা বলেছি 6000 টাকা লাগে একটা ছেলে মেয়ের এক বছর, 1 মাসে খরচ। 3000 টাকা আমরা দিব, আর 3000 টাকা সে জোগাড় করবে। 36,000 টাকা করে প্রতি বছর আমরা 1 থেকে 2000 ছেলে মেয়েকে পড়াবো। ফার্স্ট ইয়ার থেকে শুরু করব এবং মাস্টার আমরা একটা অনার্স কমপ্লিট করে দেব, যাতে অসুবিধা না হয়।
আমি সেদিন কি একটা ইউনিভার্সিটিতে গেছিলাম, ওই আমাদের ইউনাইটেড ইউনিভার্সিটিতে গেছিলাম। হ্যাঁ, সেখানেও একটা বৃত্তির পরিবেশন আছে। এখান থেকেও যদি কোনো রকম কোনো আমাদের সাহায্য সহযোগিতার দরকার হয়, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি। আপনাদের চেয়ারম্যান সবুর সাহেব আমাকে একটা অনুরোধ করেছেন, আপনাদের 15 জন ছেলে মেয়ে আমাদের ওখানে যাবে, আপনারা সার্ভে করবে। তার মধ্যে যদি আপনারা যোগ্য মনে করি, আমরা আপনাদের প্রতি বছর প্রতি সেশনের থেকে আমরা চেষ্টা করব কিছু ছেলে মেয়েকে আমাদের ওখানে সম্পৃক্ত করতে, যদি আপনারা করতে চান।